গল্প চেকমেট, লেখিকা সারিকা হোসেন। পর্ব নম্বর 10। দুপুরের পর থেকেই রোদের তেজ মিলিয়ে এসেছে, চারিধারে শীতল এলোমেলো বাতাস। দুপুরের দিকে অধিক উত্তাপে যেমন হাঁসফাঁস অনুভূতি হচ্ছিল, এখন আর তেমনটি বোধ হচ্ছে না। সূর্যের ঝকঝকে কিরণ সইতে না পেরে টুনটুনিগুলো পাতার ঝোপে ঘাপটি মেরে লুকিয়েছিল। ঠান্ডা বাতাসের শিহরণে সেগুলো এখন লাফিয়ে লাফিয়ে এ ডাল থেকে ও ডালে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিকেলের দিকে একটা মিষ্টির প্যাকেট নিয়ে বাংলো থেকে বেরিয়ে গেল রূপকথা। উদ্দেশ্য নিঝুম আন্টির বাড়ি। নিঝুমদের বাড়ি কমিশনারের বাংলো থেকে বেশি দূরত্বে না থাকায় রূপকথা একাই গেল। রেখা অবশ্য কুলসুমকে সাথে দিতে চেয়েছিলেন, কিন্তু বাদ সেধেছে রূপকথা। মেয়ের ইচ্ছের উপর রেখা আর কথা বলেননি। ফুরফুরে মেজাজে শীতল বাতাসে গায়ে মেখে হাঁটি হাঁটি পায়ে চলতে লাগলো রূপকথা। জোর পায়ে হাঁটলে নিঝুমদের বাসায় যেতে 10 মিনিট লাগবে, আর হেলে দুলে গেলে 15 মিনিট। রূপকথা এবার জোরে একবার হেলে দুলে চলতে চলতে 12 মিনিটের ব্যবধানে নিঝুমদের গেটের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে নিঝুমের ছেলে নিনাদের গমগমে কথা বলার স্বর ভেসে আসছে। সেই স্বরে কিছুক্ষণ থেমে থাকলো সে। এরপর তপ্ত শ্বাস ফেলে কলিং বেল চাপলো। কয়েক সেকেন্ড অপেক্ষা না করতেই নিনাদ দরজা খুলে হাসি মুখে বলল, আরে ফেরি টেইল, কাম কাম। 10 বছর বয়সী নিনাদের রঙ্গতামাশায় স্মিত হাসলো রূপকথা। এরপর ভেতরে ঢুকতে ঢুকতে মিহিস্বরে শুধালো, আন্টি কোথায় নিনাদ? নিনাদ উত্তর করবার আগেই আঁচলে হাত মুছতে মুছতে কিচেন থেকে বেরিয়ে এলো নিঝুম। নিঝুমের পাতলা গড়নের শ্যাম বর্ণের শরীরের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপকথা। সেদিনের অল্প বয়সী নিঝুমের চেহারায় আজ কেমন বড় মানুষের ছাপ। চোখের পাওয়ারওয়ালা চশমাটায় কেমন বিজ্ঞ বিজ্ঞ লাগছে। রূপকথার ভাবনার মাঝেই নিঝুম পুনরায় শুধালো, কোনো খুশির খবর আছে বুঝি? মিষ্টি কিসের? নিঝুমের প্রশ্নে সম্বিত ফিরে পেল রূপকথা। ধ্যান ছেড়ে নিজেকে ধাতস্থ করে নিঝুমের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে উচ্ছ্বাসিত গলায় বলে উঠল, মেডিকেলের চান্স পেয়েছি আন্টি, মেরিট লিস্টে 3rd পজিশন এসেছে, তাই তোমায় মিষ্টি মুখ করাতে এলাম। টেবিলের উপর মিষ্টির প্যাকেট রেখে নিঝুম খুশি মুখে প্রত্যুত্তর করলো, ওমা তাই নাকি? কোন কলেজ? ঢাকা মেডিকেল। নিঝুম খানিক থেমে শুধালো, ঢাকা চলে যাবে? রূপকথা এবার অস্থির হয়ে উঠল। নিঝুমের প্রশ্নের ইঙ্গিত সে জানে। এই মুহূর্তে মোটেও কিছু ভালো লাগছে না তার। বুকের ভেতর প্রচন্ড কষ্ট হচ্ছে, শ্বাসটা কেমন আটকে আটকে আসছে, গলা বিষিয়ে উঠেছে নীলচে ব্যথায়। তবুও নিজেকে সামলে রূপকথা কম্পিত এলোমেলো কণ্ঠে বলল, যেতে হবে আন্টি। রূপকথার চেহারা দেখে ভেতরের অনুভূতি আন্দাজ করলো নিঝুম, তাই প্রসঙ্গ পাল্টে বলে উঠল, এই দেখো তোমাকে এখনো বসতেই দেইনি। আমিও না, কি যে মন ভুলো। রূপকথা মাথা নিচু করে ঠাই দাঁড়িয়ে রইল। এরপর সিক্ত কণ্ঠে শুধালো, অপেক্ষা জিনিসটা অনেক কষ্টের, তাই না নিঝুম আন্টি? সরফরাজ আর কখনো ফিরবে না, তবুও আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজীবনের অপেক্ষায় ফেলে গেছে। কত নিষ্ঠুর সে, দেখেছো? নিঝুমের চোখে জল জমলো। রূপকথার মায়াবী চেহারার পানে তাকিয়ে 12 বছর আগের ভাবনায় ডুব দিল নিঝুম। সরফরাজহীন রূপকথাকে ম্যানেজ করা বড্ড কষ্টকর ছিল সকলের জন্য। ছোট মানুষ কিছুই বুঝতে চাইতো না, সারাক্ষণ সরফরাজ সরফরাজ বলে কেঁদে বুক ভাসাতো। শেষ স্মৃতিচিহ্ন হিসেবে সরফরাজের শার্টের বোতামের পানে চেয়ে থাকতো, আর এইভাবেই কাটাতো রাত দিন। রূপকথার বাবা মা কিভাবে পৃথিবী ছেড়েছে এটা নিঝুম ভুলিয়ে ভালিয়ে রূপকথার থেকে জেনেছে। সরফরাজের সাথে তার কি সম্পর্ক এটাও কৌশলে জেনে নিয়েছে নিঝুম।
রূপকথার বাবা মায়ের মৃত্যুর পর সরফরাজ তাকে আগলে নিয়েছে, সর্বদা মেয়েটির ঢাল হয়ে দাঁড়িয়েছে। সরফরাজ ছিল রূপকথার কাছে নিরাপদ, ভরসাযোগ্য আশ্রয়স্থল। শিশুরা একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে সেই মানুষটির কাছেই পরে থাকতে চায়, তার আদর পেতে চায়। সরফরাজ রূপকথার জন্য কি কি করেছে ছোট থেকে, সেটা রূপকথা কেঁদে কেঁদে নিঝুমকে বলেছে। রূপকথার সবচাইতে পছন্দের মানুষ সরফরাজ। সরফরাজের বুকে রূপকথা মা মা গন্ধ পেত। বাবা মা হারিয়ে সরফরাজকে আঁকড়ে ধরতে চেয়েছিল রূপকথা, কিন্তু হুট করেই ভাগ্যের নির্মম পরিহাসে জঘন্যভাবে আলাদা হতে হয়েছে দুজনকে। রেখা আর সুফিয়ানকে বাবা মা হিসেবে মেনে নিতেও বড্ড কষ্ট হয়েছে তার, কিন্তু রূপকথা এখনো জানে এরা তার বাবা মা নয়, তবুও মানিয়ে নিয়েছে নিজেকে। কিন্তু সরফরাজকে আজও ভোলেনি রূপকথা। সেদিনের 6 বছরের ছোট্ট রূপকথা আজ 18 বছরের যুবতী। নিঝুম 15 বছর বয়স পর্যন্ত রূপকথার দেখভাল করেছে। এতগুলো বছরে একটা দিনের জন্য রূপকথার মুখ থেকে সরফরাজের নাম হারিয়ে যায়নি। সরফরাজ নামটি যেন রূপকথার হৃদয়ে গেঁথে গিয়েছে। কি এমন মায়ার ডোরে রূপকথাকে বেঁধেছিল সরফরাজ? রূপকথার ডাকে ভাবনার সুতো ছিঁড়ে নিঝুমের। নিজের খেয়ালে এসে নিঝুম রূপকথাকে উদ্দেশ্য করে বলে, সরফরাজের সাথে তোমার যেই সম্পর্ক, তার নাম কি রূপকথা? রূপকথা চোখ বুঝে কান্না গিলে নিল। এরপর মোটা ভাঙা স্বরে বলল, ওইটুকুন বয়সে সে আমাকে আগলে নিয়েছিল আন্টি। হি ইজ মাই সেভিয়ার। সে আমাকে সেভ না করলে আমি আজ আকাশের তারা হয়ে যেতাম। জীবনে দ্বিতীয়বার বাঁচার সুযোগ সে আমাকে দিয়েছে। এমন নিঃস্বার্থভাবে আর কেউ আমাকে আগলে নিতে পারবে না আন্টি। মানুষটির প্রতি আমি কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করতে পারিনি। এই সম্পর্কের নাম কি আমি নিজেও জানি না, শুধু জানি তার সাথে আমার আত্মিক সম্পর্ক। সে আমার আত্মার আত্মীয়। যদি কখনো সরফরাজ ফিরে আসে, তুমি তাকে চিনবে। এতগুলো বছর পেরিয়ে গেছে, এখন তো আরো বড় হয়ে গিয়েছে, চেহারা নিশ্চয়ই পাল্টেছে, গতরে পুরুষ হয়েছে। চোখের জল মুছে রূপকথা বলল, অমন ভয়ানক চোখ আর কারোর নেই নিঝুম আন্টি। এমন চোখের মানুষ অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ওই দৃষ্টি আমি কখনো ভুলবো না। নিঝুম মাথা দুলিয়ে রূপকথার কাঁধ চাপড়ে বলে উঠল, সরফরাজ ফিরে এলে কি করবে? এখন তো অনেক বড় হয়ে গিয়েছো, আর তো ছোট্টটি নাও। শুধু জানতে চাইবো, এতগুলো বছরের জন্য আমাকে একা ফেলে কোথায় ঘুরতে গিয়েছিল সে? নিঝুম বলার মতো আর কিছু পেল না। রূপকথা আর থাকতে চাইল না নিঝুমের বাড়িতে। ধীরে ধীরে পা বাড়িয়ে বিদায় নিল, বেরিয়ে এলো রাস্তায়। এরপর চোখের জল মুছে নিজের বাড়ি অভিমুখে ছুটল। রাতের খাবার টেবিলে রূপকথার পছন্দের সকল ডিশ দিয়ে টেবিল সাজালেন রেখা। প্রত্যেকটা খাবার রূপকথার পছন্দের, কিন্তু খাবারগুলো দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না রূপকথা। অন্যান্য দিন রূপকথার ঠোঁটের কোণে যেই হাসি রেখা দেখেছে, তা আজকে নেই। আজ যেই হাসি আছে তাতে আছে বিষাদ। মেয়েটি কেমন ভেতর থেকে মন মরা। চোখের ভাষায় বোঝা যাচ্ছে যে অনেকটাই বিধ্বস্ত। সুফিয়ান চৌধুরী সবটা খেয়াল করে মেয়ের প্লেটে অল্প ভাত তুলে দিতে দিতে বলে উঠলেন, ভাবছি তুমি ঢাকায় গেলে আমরাও শিফট করব। তোমার কথা মতো অনেক বছর এখানেই পড়ে থাকলাম। যেহেতু তুমি ঢাকায় পড়তে যাচ্ছ, আমার মনে হয় আমারও ট্রান্সফারের জন্য আবেদন করা উচিত। সুফিয়ানের কথায় রূপকথা ভাতের প্লেটে আঁকিবুকি করে ছোট গলায় জিজ্ঞাসা করলো, আলেকজান্ডার আঙ্কেল খুঁজে পেয়েছে সরফরাজকে? কেবলই এক লোকমা ভাত মুখে তুলেছেন সুফিয়ান। সেটা না চিবিয়ে কিছুক্ষণ স্তব্ধ রইলেন। এরপর দ্রুত গলধকরণ করে বললেন, অনেক খুঁজেছে, কোথাও পায়নি। আলেকজান্ডারের মতে সরফরাজ হয়তো ক্যালিফোর্নিয়ার গ্যাং এর হাতে পড়ে জীবন খুইয়েছে, নইলে রাতারাতি জলজান্ত একটা ছেলে কোথায় হারাবে? বেঁচে থাকলে নিশ্চয়ই খুঁজে পাওয়া যেত। এক সময় রেখা উঁচু গলায় বলে উঠল, একটা খুনি ফেরারি আসামির জন্য কিসের এত দরদ তোমার? ওই খুনির জন্য তোমার বাবা মরতে মরতে বেঁচেছে,
কতবার বলেছি ওই ছেলের নাম ভুলে যাও, তারপরও কিসের এত অদীক্ষেতা। সুফিয়ান রেখাকে ধমকে ওঠার আগেই ভাতের প্লেট ছুঁড়ে ফেললো রূপকথা। এরপর চিৎকার করে বলে উঠলো, ও খুনি নয়, ও খুন করতে পারে না, তোমাদের কোথাও ভুল হচ্ছে মা। সুফিয়ান রেখাকে ধমকে বলে উঠলো, তোমাকে কতবার বলেছি ওই ছেলেকে নিয়ে রূপকথার সামনে কিচ্ছুটি বলবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না রেখা। বাবা মেয়ের পাল্টাপাল্টি রিয়াক্ট দেখে দমে এলো রেখা। ফ্লোর থেকে ভাঙা প্লেট আর ভাত কুড়াতে কুড়াতে রেখা বলে উঠলো, সরি, ভুলে গিয়েছিলাম। সে সময় হসপিটালে তোমার মুমূর্ষ অবস্থা আমাকে বড্ড পীড়া দেয়, সহ্য করতে পারি না, তাই ওভাবে রিয়াক্ট করে ফেলি। রূপকথা আর বসলো না খাবার টেবিলে, হন হন করে নিজের কক্ষের দিকে অগ্রসর হয়ে বলে উঠলো, অতি শীঘ্রই আমাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করো পাপা, এখানে দম বন্ধ হয়ে আসে আমার। সুফিয়ান প্রত্যুত্তর করার আগেই রূপকথা চলে গেল। মেয়ের যাবার পানে তাকালো সুফিয়ান, নিজের খাওয়া ফেলে হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন। এরপর গর্জে উঠে রেখাকে বললেন, সব খাবার তুমি একাই খাও, মূর্খ মহিলা কোথাকার। হাজারবার বলেছি সরফরাজ আমাকে গুলি করেনি, তারপরেও একই গান গাও প্রতি বেলায় বেলায়। কথাগুলো বলে নিজের ঘরে গেলেন সুফিয়ান। রেখা ভাঙা প্লেট হাতে নিয়ে বাবা মেয়ের চলে যাওয়ার পানে তাকিয়ে সজল চোখে হতাশা মিশ্রিত তপ্ত শ্বাস ফেললেন আর মনে মনে বললেন, সরফরাজের থেকে টেনে আলাদা করেছি বলে মায়ের প্রতি তোর এত ঘৃণা, ওই ছেলের মতো তোকে কি তবে আগলে নিতে পারিনি আমি? আমার আদরে তবে কি কমতি ছিল? ক্যানভাস ক্লাউড ক্লাব, স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া। রাতের আধার ঘনিয়ে আসার সাথে সাথেই রঙিন আলোয় আলোকিত হয়েছে ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো। দিনের তুলনায় রাতের এই শহরে মানুষের ব্যস্ততা হাজার গুণ বেশি। এই শহরের সবচেয়ে বড় ক্লাবের নাম ক্যানভাস ক্লাউড। নেশাদ্রব্য থেকে শুরু করে মেয়ে মানুষের আমদানি রপ্তানির কারবার পর্যন্ত অবলীলায় চলে এখানে। কোনো সভ্য ভদ্র মানুষ এই ক্লাবের সামনে পা মারায় না। যারা আসে প্রত্যেকে দুর্ধর্ষ খুনি, নারী কারবারের অসাধু ব্যক্তি, নয়তো ক্যাসিনো খেলোয়াড়। অর্থনৈতিক কাজ কারবারের পাশাপাশি ব্যাগে ব্যাগে মদ গেলাই এদের প্রধান কাজ। ক্লাবের অন্ধকার কক্ষে হুইস্কির গ্লাস হাতে নিয়ে বসে আছে এক যুবক। যুবকের আইস ব্লু চোখ জোড়া লাল নীল ডিম লাইটের আলোয় কেমন ক্রূর আর ভয়ানক ঠেকছে। যে কেউ এক ঝলক ওই চোখের পানে দৃষ্টি মেলতেই বুঝে যাবে এই যুবক শিকার ধরার আশায় ওত পেতেছে। ক্ষণকাল গড়াতেই লম্বা লম্বা পা ফেলে প্রবেশ করলো এক সুদর্শন যুবক। নাম তার অভিরূপ। অভিরূপ তার লালচে ঠোঁটে সিগারেট ঠুসে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে পাশের কাগজে দুই পা ছড়িয়ে বসে পড়লো। এরপর সিগারেটের ফিল্টারে লম্বা এক টান দিয়ে ভরাট গলায় বলে উঠলো, তোর সন্দেহ ঠিক, ড্যামিয়েল তোর সাথে বেইমানি করেছে। সরফরাজ দিয়াগোর কাছে সকল তথ্য ওই ফাঁস করেছে, গোপনে দিয়াগোর সাথে হাত মিলিয়ে তোর বিজনেসের লস করিয়েছে। অভিরূপের কথার প্রত্যুত্তর করলো না সরফরাজ। আয়েশ করে হুইস্কির গ্লাসে অল্প অল্প চুমুক বসিয়ে সম্মুখে দরজার পানে তাকিয়ে ঠাই বসে রইল। মিনিট পাঁচেক গড়াতেই দুজন কৃষ্ণবর্ণের বডি বিল্ডার টাইপ ছেলে প্রবেশ করলো। ছেলে দুটো বুকে হাত ভাঁজ করে মাথা নিচু করে বলে উঠলো, উই কট ড্যামিয়েন ড্যাড, শ্যাল উই ব্রিং হিম ইনসাইড। লুইস নামক ছেলেটির কথায় হুইস্কির গ্লাস কাঁচের টেবিলে শব্দ করে রাখলো সরফরাজ। এরপর পায়ের উপর পা তুলে সোফায় মাথা এলিয়ে চোখ বুঝে লম্বা শ্বাস টানলো। লুইস আর ইয়ং সরফরাজের উত্তরের আশায় পূর্বের ন্যায় বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে সরফরাজ নিজেই বলে উঠল, চতুরঙ্গ খেলার আয়োজন কর অভিরূপ, ড্যামিয়েন আমার খুব ভালো চেসমেট। অভিরূপ সিগারেট ফুঁকা বাদ দিয়ে সরফরাজের কঠিন জলের পানে চাইল। অভিরূপ এই খেলার সমাপ্তি জানে, হারবে একজন, প্রাণও যাবে একজনের, কিন্তু কার? দুজনেই কঠিন খিলাড়ি। সময় নষ্ট করছিস তুই অভি। সরফরাজের মাতাল ধীর লয়ের কণ্ঠে অভিরূপ সম্বিত ফিরে পেল। দামি সিগারেট পায়ে পিষে লুইসের উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলল, ব্রিং দ্যাট বাস্টার্ড। আদেশ পেয়ে মাথা ঝাঁকিয়ে বিদায় নিল লুইস আর ইয়ং।
অল্প সময় যেতেই ড্যামিয়েনকে টেনে হিঁচড়ে সারফরাজের সামনে নিয়ে এলো দুজনে। টেবিলে দাবার বোর্ড নিয়ে বসে আছে সারফরাজ। মুখ স্বাভাবিক, ভেতরে কি চলছে তা বোঝা মুশকিল। হুইস্কির নেশাটা বেশি হয়ে গেছে বোধহয়। নীলসের চোখ জোড়া কেমন নিভু নিভু। ড্যামিয়েনকে দেখতে পেয়ে সোজা হয়ে নড়ে চড়ে বসলো সারফরাজ। এরপর হাতের ইশারায় ড্যামিয়েনকে ছেড়ে দিতে নির্দেশ দিল। ড্যামিয়েনকে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল ইয়ং আর লুইস। এরপর বাইরের দরজায় বডিগার্ডের ন্যায় গান হাতে দাঁড়িয়ে রইল। সামনের সোফা নির্দেশ করে ড্যামিয়েনের উদ্দেশ্যে সারফরাজ বলে উঠল, সিট। স্বাভাবিক ঠান্ডা গলা, কিন্তু কেমন ভয়ানক শোনালো। সুটের কলার ঠিক করতে করতে তেজি গলায় ড্যামিয়েন বলে উঠল, আই ডিড নট কাম হিয়ার টু প্লে দিস ফাকিং শিট। ড্যামিয়েনের কথায় খিলখিল করে হেসে উঠল সারফরাজ। ভয়ানক সেই হাসি। মানুষের হাসি বুঝি এত ভয়ঙ্কর হয়? হাসি থামিয়ে সারফরাজ নোংরা ভাষায় বলে উঠল, ওরে আমার আদরের শাওয়ারে, তুই নিজে থেকে এখানে আসিসনি বান্দির পুত। তোকে আমি ধরে এনেছি। কেন এনেছি জানিস? তোর শাওয়ার হাড্ডি ভাঙতে। সারফরাজের মুখের ভাষায় চোখ মুখ কুঁচকে এলো অভিরূপের। এত সুন্দর মানুষের মুখ এত বিশ্রী ভাষা কিভাবে উচ্চারণ হয় অভিরূপ জানে না। এদিকে শ্বেতাঙ্গ ড্যামিয়েন বাংলা কথার আগা মাথা কিছুই বুঝলো না। সে তার হম্বি তম্বিতে আটকে রইল। সারফরাজ কোমরে গুজে রাখা রিভলভার হাতে নিয়ে ড্যামিয়েনের দিকে তাক করে পুনরায় ভাড়াত করায় বলল, সিট ডাউন ড্যামিয়েন, আই হ্যাভেন্ট প্লেড দিস ফাকিং শিট উইথ ইউ ইন এ লং টাইম। সারফরাজের বন্দুকের নল সামান্য ভীতি সৃষ্টি করলো ড্যামিয়েনের মনে, কিন্তু পরক্ষণে মুখে হাসি ফুটলো সারফরাজের চোখ থেকে। However losses will die. অভিরূপের একটা কয়েন এনে টাচ করলো। টাচে ড্যামিয়েন জিতলো। সাদা গুটি তার। নিজের ঘরে গুটি সাজাতে সাজাতে জিত বের করে বিশ্রী হাসলো ড্যামিয়েন। তারপর চোখ টিপে বলে উঠলো, I will fuck your whole life, son of bitch. সারফরাজ বাঁকা হাসলো ড্যামিয়েনের কনফিডেন্টে। এরপর বলল, লেটস স্টার্ট। সতর্কতার সহিত দীর্ঘ সময় নিয়ে এগিয়ে চলেছে খেলা। ইতিমধ্যে ড্যামিয়েন সারফরাজের 4টি সৈন্য খেয়ে ফেলেছে। সারফরাজের চোখের ইশারায় ড্যামিয়েনের সামনে একটা গান এনে রেখেছে অভিরূপ। চকচকে সিলভার রঙের নিউ মডেল রিভলভার দেখে ড্যামিয়েনের দম্ভ একটু বাড়লো। খেলা শেষে বন্দুকে চুমু খেয়ে ড্যামিয়েন ফ্ল্যাশ করে বলে উঠল, ইউ আর ফিনিশড। ড্যামিয়েন নিজের সবগুলো গুটি ঘর থেকে বের করে ফেললো। সারফরাজকে কতল করার নেশা ড্যামিয়েনের মাথায় চড়ে বসলো। এটাই যেন ঘোর পাগলামি করলো ড্যামিয়েন। কোনো কিছু ঠাওয়ার করার আগেই ড্যামিয়েন এক মিনিস্টার রূপ নাইট সব খেয়ে ফেললো সারফরাজ। এরপর ড্যামিয়েনের সবচেয়ে শক্তিশালী গুটি রানীকে চারপাশ থেকে ঘিরে বলে উঠলো, চেক। সারফরাজের চেকে ড্যামিয়েনের মাথা ঘুরে উঠলো। নিশ্চিত পতন চোখে দেখতে পাচ্ছে সে। কোনো কিছু বাদ বিচার না করে সারফরাজের দিকে গান তুলে ট্রিগার চেপে শুট করলো সে, কিন্তু একই গুলিহীন ফাঁকা বন্দুক। ড্যামিয়েনের এহেন চতুরতায় কিটকিটিয়ে হেসে উঠলো সারফরাজ। শাওয়ার নাতি, তুই এমন ভণ্ডামি করবে এটা আমি আগেই জানতাম। কথাটি বলে চোখে মুখে কাঠিন্য হিংস্রতা ফুটিয়ে দক্ষ অভিজ্ঞ হাতে নিজের গান নিয়ে একের পর এক ড্যামিয়েনের বুক বরাবর শুট করলো সারফরাজ। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়লো ড্যামিয়েন। রক্তাক্ত লুঠিত ড্যামিয়েনের কাছে এগিয়ে এসে বুট জুতা দিয়ে বুক পিষে ধরে সারফরাজ রসিকতা করে বলে উঠলো, চেকমেট ডিয়ার ড্যামিয়েন। পুরো দৃশ্যে অভিরূপ নির্বাক হয়ে বসে রইল। সামান্য কটা টাকার লস হয়েছে বলে সারফরাজ এভাবে মেরে দিল ড্যামিয়েনকে। অভিরূপের মনের ভাবনা বোধহয় পড়ে ফেললো সারফরাজ। ধোয়া ওঠা বন্দুকের নলে ঠোঁট গোল করে ফু দিয়ে বলে উঠলো, বেইমানি আমার পছন্দ নয়। বন্ধু সেজে পিঠে ছুরি মেরেছে আমার, আজ না হয় কাল ওকে মরতেই হতো। তাই আর দেরি করে কি লাভ? এক বেইমানকে দরদ করে ছেড়ে দিয়েছিলাম। ফিডব্যাক হিসেবে মরতে মরতে এখানে এসে উপস্থিত হয়েছি। এই বাস্টার্ডকে এখান থেকে নিয়ে যা আর আমার বাংলাদেশে যাবার ব্যবস্থা কর। চোখ বড় বড় করে অভিরূপ শোধালো, ওখানে তোর কি কাজ? বন্দুকের নল দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে সারফরাজ উত্তর করলো, হঠাৎ আর এক বেইমান নাটকের পুতের কথা মনে পড়লো। ওকে টপকাতে না পারলে শান্তিতে ঘুমাতে পারবো না।
কিন্তু তুই তো ফেরারই আসামি, পেলেই যদি খাঁচাই তুলে। ঝকঝকে দাঁত বের করে প্রশস্ত হেসে সরফরাজ বলল, শাওয়ার নাতিরা টাকা খুব পছন্দ করে, প্রশাসনের লোকেরা তোর মতো আদর্শ নয়। খাঁচাই তোলার আগে দানা ছিটাবো, সব পায়ের কাছে লুটিয়ে মিউ মিউ করবে। এবার যেটা বলেছি সেটা কর। ইতস্তত করে অভিরূপ বলল, মুখের গালিগুলো ভালো করা যায় না একটু? সরফরাজ অভিরূপের এলোমেলো কলার ঠিক করতে করতে উত্তর দিল, এসব গালি নয়, এগুলো বুলেট। তাই এখন বুলেট তোর তুলতুলে পশ্চাৎ দেশে আঘাত হানার আগে আমাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা কর। এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।